এটা মহাকর্ষ সম্পর্কিত চতুর্থ ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মূলত কৃত্রিম উপগ্রহ দিয়ে। এটা কৃত্রিম উপগ্রহ যখন স্থাপন করতে হয় কোনো একটা কক্ষপথে, তখন আমাকে আগে থেকেই বেশ কিছু গণনা করে নিতে হয়। যেমন তার বেগ কত হবে, তার টাইম পিরিয়ড কত হবে, তো বেগের রাশিমালা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা আবর্তনকাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সে সমস্ত আলোচনা আগের দিন হয়ে গেছে। আজকে আমরা প্রথমেই আলোচনা করব কৃত্রিম উপগ্রহের উচ্চতা বা উচ্চতার রাশিমালা। মানে আমরা কি করতে চাইছি, যে আমরা একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাইছি, সেই কৃত্রিম উপগ্রহটাকে কত উঁচুতে স্থাপন করব, সমস্ত ব্যাপারটাকে মেনে নিয়ে কত উঁচুতে স্থাপন করব সেটা আমাকে আগে থেকে গণনা করে রাখতে হবে। আমাকে দেখতে হবে সেই উচ্চতাটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, তারপর আমাকে পরবর্তী ধাপগুলোতে যেতে হবে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে কৃত্রিম উপগ্রহ আমি একটা স্থাপন করতে চাইছি, সেটাকে আমি কত উঁচুতে স্থাপন করব। তো মনে করে দেখো, আগের দিন আমরা কৃত্রিম উপগ্রহের বেশ কিছুটা আলোচনা করেছিলাম। আমরা টাইম পিরিয়ডের একটা রাশিমালা বের করেছিলাম এবং সেখান থেকে পেয়েছিলাম যে পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই/r, এখানে ছিল r প্লাস এইচ হোল কিউব বাই জি। টোটাল ব্যাপারটা রুট ওভারের মধ্যে ছিল। আর একটু মনে করি কি, এটা ছিল আমাদের পৃথিবী, সেই পৃথিবীর ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর। আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এটা আমাদের পৃথিবী, তার চারদিকে এরকম একটা কক্ষপথ, এই উচ্চতায় আমি এই কৃত্রিম উপগ্রহটাকে স্থাপন করেছি। এই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে উপগ্রহটির পর্যায়কালের রাশিমালা। আমি এখন বের করতে চাইছি এই এইচ উচ্চতাটা কত, পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় স্থাপন করব। তাহলে এটাকে একটু ভাঙলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার আর স্কোয়ার জি, আর এটা পড়ে থাকছে আর প্লাস এইচ হোল কিউব। তাহলে আমি যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে পড়ে থাকছে আর প্লাস এইচ হোল কিউব জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটাকে কিউব রুট করে দিই। তাহলে এটা আমার পড়ে থাকবে আর প্লাস এইচ, তাহলে এটা হয়ে যাচ্ছে জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি এইচ এর মান বের করতে চাই, তাহলে এইচ ইকুয়াল টু পড়ে থাকবে জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এটা হয়ে গেল কোনো একটা কৃত্রিম উপগ্রহ যদি স্থাপন করতে চাও, তাহলে কত উচ্চতায় তুমি স্থাপন করবে সেটা দেখো। এখানে যে রাশিমালা আছে জি, এটা জি এর মান আমি জানি, অভিকর্ষজ ত্বরণ ক্যাপিটাল আর। পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটি আমার কাছে জানা আছে 4 পাই স্কোয়ার, সেটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, খালি পড়ে থাকছে টি স্কোয়ার। এবার টি স্কোয়ার মানে টাইম পিরিয়ডের স্কোয়ার। তাহলে আমি কতটা সময়ে এটা পূর্ণ আবর্তন করবে, কতটা চাইছি, তার উপর সেটা যদি আমার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে কত উচ্চতায় স্থাপন করব আমি খুব সহজে বের করে দিতে পারি, তাই না? তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমার জানা থাকে, তাহলে আমার একটা কৃত্রিম উপগ্রহকে কোনো একটা কক্ষপথে স্থাপন করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ঠিক, বেশ। এবার আমি একটু অন্য রকমের আলোচনায় যাই। এটা যে কোনো কৃত্রিম উপগ্রহের কথা হলো। ভূ সমলয় উপগ্রহ, জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট, ভূ সমলয় উপগ্রহ, এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। আচ্ছা, কাকে বলা হয় ভূ সমলয় উপগ্রহ? তো নাম থেকেই বুঝতে পারছো, ভূ, ভূ মানে হচ্ছে পৃথিবী, সমলয় মানে সমান ছন্দ, তাই না? তাহলে যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর সঙ্গে একই ছন্দে আবর্তন করছে,
সেই কৃত্রিম উপগ্রহকে বলবো ভূ সমলয় উপগ্রহ। একই ছন্দে আবর্তন করছে মানেটা কি, কেন আমার একই ছন্দে আবর্তন করার দরকার আছে সেটা আগে আলোচনা করা যাক। মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই পৃথিবী এটা হচ্ছে উত্তর দক্ষিণ, ঠিক আছে, এইভাবে আবর্তন করছে। এবার মনে করো কোনো একটা দেশ, সাপোজ আমাদের ভারতবর্ষ এরকম একটা জায়গায় আছে, তো আমরা চাইছি যে ভারতবর্ষ, আমি এমন একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাইছি যেটা আমার উপগ্রহ হবে। তাহলে আমার উপগ্রহ যদি আমি করতে চাই, আমার দেশের উপগ্রহ করতে চাই, তাহলে কৃত্রিম উপগ্রহটাকে নিশ্চয়ই সেই ভারতবর্ষের উপরে স্থাপন করতে হবে, ঠিক ভারতবর্ষের উপরে, যাতে আমি ওই কৃত্রিম উপগ্রহ যে ছবিগুলো দেবে, ছবিগুলো কোথাকার ছবি দেবে, আমার ভারতবর্ষের ছবি দেবে, তাহলে ভারতবর্ষের আবহাওয়া সংক্রান্ত সমস্ত ছবি আমি পাবো। শুধু তাই নয়, প্রতিরক্ষার জন্য অন্য দেশের সেনা স্থাপন করা হয়েছে কিনা সে সম্পর্কে আইডিয়া পাবো। শুধু তাই নয়, আমি যদি মনে করো কোথাও একটা খেলা হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে, সাপোজ অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, তুমি সেই খেলাটাকে ভারতবর্ষে সরাসরি সম্প্রচার করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, অস্ট্রেলিয়ার নিজস্ব স্যাটেলাইট থাকবে, ভারতবর্ষের নিজস্ব স্যাটেলাইট থাকবে। অস্ট্রেলিয়া স্যাটেলাইট ছবিটা তুলবে, ছবিটা তুলে সরাসরি কৃত্রিম উপগ্রহকে পাঠাবে, এবং সেই কৃত্রিম উপগ্রহটা তারপর ভারতবর্ষ। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, প্রত্যেক দেশের নিজস্ব যে কৃত্রিম উপগ্রহ থাকে, সেই কৃত্রিম উপগ্রহটা সেই দেশের উপরে স্থাপন করতে হবে। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখো, সেই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু স্থির অবস্থায় থাকবে না। এমন নয় যে দড়ি দিয়ে বাঁধা থাকবে, সেই দেশ থেকে অন্য দেশে সরে যাবে না, তেমন তো নয়। তোমার তো পৃথিবী নিজের অক্ষ সাপেক্ষে ঘুরছে, তাহলে সেটাকে যদি তোমাকে পৃথিবীর কোনো একটা দেশ সাপেক্ষে স্থির রাখতে হয়, তাহলে সেটাকেও কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘোরাতে হবে। সে তো আবর্তন করবেই, এক্সপেক্টেড। কেউ স্থির অবস্থায় থাকে না। ও যদি স্থির অবস্থায় থাকে, পৃথিবী যদি ঘুরে যায়, তাহলে সে তো সমগ্র কোনো একটা নির্দিষ্ট দেশকে কভার করতে পারবে না, তাই না? তাহলে আমাকে যে কৃত্রিম উপগ্রহটা স্থাপন করতে হবে, সেই কৃত্রিম উপগ্রহটা যেন পৃথিবী যেভাবে ঘুরছে, যেভাবে ঘুরছে মানে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, পৃথিবী যেভাবে ঘুরছে তাহলে কৃত্রিম উপগ্রহটাও পশ্চিম থেকে পূর্বে ঘুরবে। শুধু তাই নয়, সেই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল হয়ে যাবে 24 ঘন্টা, মানে পৃথিবীর ঘুরতে যেমন সময় লাগে ঠিক সেই পরিমাণ সময় যদি লাগে, তাহলে সেক্ষেত্রে কোনো একটা দেশ সাপেক্ষে ওই কৃত্রিম উপগ্রহটাকে স্থির বলে মনে হবে। অথবা তুমি বলতে পারো ওই কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগ, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা যেন 0 হয়। বোঝা গেল? তাহলে পৃথিবীর কোনো একটা দেশ সাপেক্ষে ওই কৃত্রিম উপগ্রহটাকে স্থির করতে হবে। তা যদি না হয়, আমি স্থাপন করলাম ভারতবর্ষের আবহাওয়া দেখার জন্য, যদি কোনোভাবে 24 ঘন্টার জায়গায় 23 ঘন্টা 45 মিনিটও হয়ে যায়, তাহলে আস্তে আস্তে সেটা অন্য দেশের ওপর গিয়ে স্থাপন হবে, মানে ভারতবর্ষ কিন্তু ওই কৃত্রিম উপগ্রহের তোলা ছবি পাবে না। কোন দেশের পাবে? সাপোজ এদিকে সরে গেল, সৌদি আরবের ছবিটা তোমাকে পোস্ট করবে। সুতরাং সেটা আমি চাইছি না। তাহলে একদম পৃথিবী যে কৌণিক, যে আবর্তন বেগে ঘুরছে, ঠিক সেই আবর্তন সময়ে বা আবর্তন কাল নিয়ে যেন ওই কৃত্রিম উপগ্রহটা পৃথিবী যেদিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্বে যেন আবর্তন করে। তা তুমি একটা জিনিস দেখো, আগের যে ক্যালকুলেশনটা করলাম এইচ, সেখানে টিটা আননোন ছিল। এখন যদি টিটা আমি 24 ঘন্টা বসিয়ে দিই, তাহলে সেখান থেকে বাকি রাশিগুলোর মান বসিয়ে এইচটা কত হবে আমি সরাসরি কিন্তু বের করে দিতে পারি। কিরকম হবে? তাহলে কি হলো অ্যাকচুয়ালি, আরেকবার মনে করিয়ে দিই, ভূ সমলয় উপগ্রহ। তাহলে ভূ সমলয় উপগ্রহ কোনগুলো? যে পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে যদি কোনো কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগটা শূন্য হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো একটা স্থান থেকে ওই কৃত্রিম উপগ্রহগুলোকে স্থির অবস্থায় দেখতে পাওয়া যাবে। সেই কৃত্রিম উপগ্রহগুলোকে বলা হয় ভূ সমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট। The relative angular velocity with respect to the diurnal motion of the earth must be 0. তুমি এই কথাটা মনে রাখবে, ভূ সমলয় মানে পৃথিবী যে ছন্দে ঘুরছে ওই উপগ্রহটাকেও একই ছন্দে ঘুরতে হবে, তা না হলে কোনো একটা নির্দিষ্ট দেশ সাপেক্ষে কখনোই ওই কৃত্রিম উপগ্রহটা স্থির হবে না। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি উচ্চতাটা বের করতে চাই, এক্ষুনি আমি ক্যালকুলেশন করলাম, h ইকুয়াল টু ছিল g r স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এটা যদি ক্যালকুলেশন করা যায়, মোটামুটি 36,000 কিলোমিটার আসবে।
তুমি জানো সব মানগুলো তুমি জানো, জি এর মান তুমি জানো, পৃথিবীর ব্যাসার্ধ জানো, টি তো তুমি পেয়ে গেলে, 4π² কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাই না? এখান থেকে সরাসরি আমি প্রায় 36,000 কিলোমিটার আসবে, তার মানে তোমাকে 36,000 কিলোমিটার উচ্চতায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে মোটামুটি স্থাপন করতে হবে। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য আছে এই উপগ্রহের? অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো কথা বলেই দিলাম। প্রথম কথা হচ্ছে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে। 2 নম্বর হচ্ছে এটার আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। 3 নম্বর হচ্ছে এটা 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে হবে। দেখো, তিনটে গুরুত্বপূর্ণ প্রপার্টি অলরেডি আমার এই আলোচনা থেকে বেরিয়ে চলে এসেছে, তাই না? আচ্ছা, ওটাও তুমি বলতে পারো যে পৃথিবীর আহ্নিক গতি সাপেক্ষে এর কৌণিক বেগ 0 হবে, তাই না? সুতরাং এগুলো সবগুলোই তোমার চলে এলো। আর এটা যদি ক্যালকুলেশন করা যায় বেগটা, তাহলে এদের বেগের রাশিমালা, বেগ আসে প্রায় 3 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 3 কিলোমিটার, 3.1 কিলোমিটার পথ সে আবর্তন করে। আচ্ছা, এবার বলে রাখি এটা ছাড়াও আরো কিছু ধরনের উপগ্রহ কিন্তু থেকে থাকে, যেমন সেগুলোকে বলা হয় পোলার স্যাটেলাইট বা মেরু উপগ্রহ। আচ্ছা, মেরু উপগ্রহ, আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, এটা কিন্তু মোটামুটি নিরক্ষীয় অঞ্চল করে আবর্তন করে, মোটামুটি নিরক্ষীয় অঞ্চল, ক্লোজ টু দ্য ইকুয়েটর, ঠিক আছে? তো পোলার স্যাটেলাইট কাকে বলে? যে আরেকটা টাইপের উপগ্রহ হয় যেটা পৃথিবীর মেরু মধ্যতল, মানে এই টাইপের, ঠিক আছে, এই টাইপের একটা কক্ষপথ ধরে পৃথিবীকে আবর্তন করে থাকে। এবং সেক্ষেত্রে কি হয়, পৃথিবীর সমস্ত অঞ্চলের, মানে এমন নয় যেটা পার্টিকুলার দেশের জন্য, এই আস্তে আস্তে ঘুরছে, তার সঙ্গে পৃথিবীও ঘুরছে, তাহলে গোটা পৃথিবী সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, বেশিরভাগ ইনফরমেশন এই উপগ্রহের সাহায্যে তুমি নিতে পারো। তাহলে পোলার উপগ্রহ কোনগুলো? যেটা পৃথিবী নিরক্ষীয় তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অথবা মেরু মধ্যতলে অবস্থিত এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় খুব বেশি উচ্চতা হয় না মেরু উপগ্রহগুলোর, মোটামুটি 700 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে কন্টিনিউয়াসলি আবর্তন করছে। এদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বললাম, নিরক্ষীয় তলের সঙ্গে সমকোণে আবর্তন করছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা মোটামুটি ওই 720 কিলোমিটার, এবং এগুলোর আবর্তনকাল হচ্ছে বোধহয় 1 ঘন্টা, ঠিক আছে? মানে 1 ঘন্টা নয়, 102 মিনিট, মানে 1 ঘন্টার কিছু বেশি, 1 ঘন্টা 40 মিনিট মতো, 102 মিনিট। ঠিক আছে? কারণ পৃথিবীর যে কোনো স্থান সম্পর্কে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা স্থানকে কিন্তু ঠিক ও ক্যাপচার করে নিতে পারবে। আচ্ছা, এই সমস্ত উপগ্রহগুলোর ব্যবহার আমি আগের দিনই আলোচনা করেছি, কিছুই না, মোটামুটি তুমি প্রথম কথা বলতে পারো যে জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত হবে। তারপরে 2 নম্বর হচ্ছে যে আধুনিক যেটা টেলি যোগাযোগ, বলছিলাম যে অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, সেই মুহূর্তে তুমি ভারতবর্ষে লাইভ সম্প্রচার চাইছো, তখন সেক্ষেত্রে এই উপগ্রহগুলোর ভূমিকা ভীষণ উল্লেখযোগ্য। এছাড়া তুমি বলতে পারো আবহাওয়া সংক্রান্ত, যে কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা, মেঘলা আকাশ কিনা, উপর থেকে ছবি দিচ্ছে আর ছবি পাঠিয়ে দিচ্ছে, আবহাওয়া সংক্রান্ত ছবিটা নিয়মিত পাঠায়, সুতরাং কখন কিভাবে কোন ঘূর্ণিঝড়, নিম্নচাপ, সব সম্পর্কিত আলোচনা পেয়ে যাচ্ছে, মানে সব আলোচনা আমরা করতে পারছি ছবি পেয়ে যাচ্ছি বলে। আর আরেকটা হচ্ছে যে প্রতিরক্ষা সংক্রান্ত, যে চীনের সেনা কতটা ভারতের ভূমিতে প্রবেশ করেছে, বা অন্য কোনো একটা নির্দিষ্ট দেশের কথা, তার সেনা কি অবস্থায় আছে, কতটা দূরে এসছে, সবগুলো মোটামুটি ছবি আমরা সেই উপগ্রহ থেকে পেয়ে থাকি। সুতরাং এই কৃত্রিম উপগ্রহগুলোর ব্যবহার কিন্তু ভীষণ দরকার। আচ্ছা, একটা ছোটখাটো অঙ্ক করা যায়। ভূসমলয় উপগ্রহটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থিওরির জন্য এবং অঙ্কের জন্য। আচ্ছা, ভূসমলয় উপগ্রহ দিয়ে একটা অঙ্ক দিয়েছে, দেখো, বলছে যে একটা ভূসমলয় উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 6r উচ্চতায় অবস্থান করছে। তাহলে এটা যদি আমাদের পৃথিবী হয়, ছবি আঁকাটা বাধ্যতামূলক নয়, 6r উচ্চতায়, তাহলে আমি ধরে নিলাম এখানে একটা কৃত্রিম উপগ্রহ আছে এবং এর উচ্চতা বলেছে 6r, তাহলে এই উচ্চতাটা হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে 6r।
এবার বলেছে পৃথিবীকে প্রদক্ষিণ করছে ভূপৃষ্ঠ থেকে 2.5 আর উচ্চতায়। আরেকটা উপগ্রহের কথা বলছে, যেটা মনে করো ভূপৃষ্ঠ থেকে 2.5 আর উচ্চতায়। এখান থেকে এটা হচ্ছে 2.5 আর উচ্চতায়। প্রশ্ন দিয়েছে যে ওই উপগ্রহটির আবর্তনকাল কত, মানে এই সেকেন্ড যে উপগ্রহটার কথা বললো, সাপোজ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই উপগ্রহটার পর্যায়কাল কত হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু ভূসমলয় উপগ্রহ বলেছে, মানে এটা কিন্তু 24 ঘন্টা। দেখো তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে। প্রথম উপগ্রহটার কথা বলেছে, প্রথম উপগ্রহ বলছে এটা ভূসমলয় উপগ্রহ, তার মানে কি টাইম পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা। কত উচ্চতায় আছে? 6 আর উচ্চতায় আছে। আরেকটা কৃত্রিম উপগ্রহ, সেটা 2.5 আর উচ্চতায় আছে, তার টাইম পিরিয়ড কত আমি জানি না। কোন ফর্মুলা থেকে করব? কেপলারের তৃতীয় সূত্র কি বলছে? টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি t2 স্কয়ার বাই t1 স্কয়ার ইকুয়াল টু r2 কিউব বাই r1 কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে আমি t2 এর মান বের করতে চাইছি, তাহলে t2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা t1 হবে, এটা হয়ে যাবে r2 বাই r1 হোল টু দি পাওয়ার 3 এর 2। দেখো ঠিক আছে, হোল টু দি পাওয়ার 3 এর 2। আচ্ছা, এখানে t1 মানে হচ্ছে 24 ঘন্টা, তাহলে এটা 24 বসিয়ে দিলাম, ইউনিটটা হবে ঘন্টা। আচ্ছা, r2 বাই r1, এবার r2 টা কত হবে আর r1 টা কত হবে এটা তোমাকে বুঝতে হবে। যে এখানে তোমার বলেছে, এই যে এখানে r টা বলছিল, এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে যখন আমি প্রথম উপগ্রহের কথা বলবো 6 r নেব না, কিন্তু আমি কি নেব? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব নেব। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব করলে কত হবে? 6r প্লাস r, তাহলে এটা হয়ে যাবে 7r। আচ্ছা, এটা r1 টা, তাহলে r1 ইকুয়াল টু হয়ে গেল 7r। আর এটার ক্ষেত্রে কি হবে? 2.5 আর আছে, তার সঙ্গে আবার r যোগ করতে হবে। তুমি মনে রাখবে এখানে যেটা r এর কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ডিসটেন্স ফ্রম দা সেন্টার অফ দা আর্থ। ঠিক আছে, তাহলে সবসময় ক্যাপিটাল আরটা তোমার এখানে যোগ করতে হবে। তাহলে 2.5 আর প্লাস r, তাহলে 3.5 আর কিউব, সরি কিউব না, 3 এর 2। এটা দিয়ে কাটাকাটি করলে 2 ফ্যাক্টর চলে আসছে, তাহলে 24 আর নিচে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 3 এর 2, মানে 2 রুট 2, তাহলে এটা পড়ে থাকছে 12 ডিভাইডেড বাই রুট 2 ঘন্টা। এটা তুমি ক্যালকুলেশন করে দেখবে, মোটামুটি 8.48 ঘন্টা তোমার আসবে। ঠিক আছে, অনেকগুলো তথ্য এখান থেকে তোমাকে দিয়ে দিল। প্রথম কথা হচ্ছে একটা উপগ্রহ ভূসমলয় বলেছিল বলে দেওয়া থাকুক আর না থাকুক, মানে আলাদা করে উল্লেখ করা থাক আর না থাক, তুমি খুব সহজে ওটার টাইম পিরিয়ড 24 ঘন্টা বলতে পারো। আর দূরত্বটা যখন তুমি মেজার করছো, ইট মাস্ট বি মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে সেখানে 6r দিয়ে তুমি কিন্তু অঙ্ক করলে ভুল হয়ে যাবে, 6r আর 2.5r দিয়ে করলে অঙ্ক ভুল হয়ে যাবে। তোমাকে কিন্তু ওই জিনিসটা খেয়াল করতে হবে যে আমাকে দূরত্বটা কেন্দ্র থেকে বলছে, মানে উভয় ক্ষেত্রে ক্যাপিটাল আর যোগ করতে হবে। উচ্চতাগুলো দেওয়া ছিল ভূপৃষ্ঠ থেকে। বেশ, আচ্ছা, এবার আমি একটা নতুন আলোচনা করি, মুক্তিবেগ বা escape velocity. In general, it is represented as VE. আচ্ছা, মুক্তিবেগের ব্যাপারটা কি? তুমি কোনো একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে, এই মনে করো ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, তুমি এখানটায় দাঁড়িয়ে আছো, একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে, কি এক্সপেক্ট করবে? বস্তুটা আবার কিন্তু তোমার হাতে ফিরে আসবে। কেন তোমার হাতে ফিরে আসে? তার কারণ হচ্ছে পৃথিবী সকল বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। যখন তুমি একবার বস্তুটাকে ছেড়ে দিলে, তুমি কিন্তু আর বল প্রয়োগ করতে পারছো না। বস্তুটা তোমার একবার ফোর্স যেটা অ্যাপ্লাই করেছো তার প্রভাবে উপর দিকে ওঠার চেষ্টা করে, যেহেতু পৃথিবী বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সুতরাং বস্তুটা আবার নিচের দিকে ফিরে আসতে চায়। আচ্ছা, তুমি এবার এইভাবে ভাবো যে তুমি প্রথমে 1 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছিলে, তোমার ক্ষমতা আরেকটু বাড়ালে, কি করলে? দ্বিগুণ বেগে ছুটলে, তাহলে বস্তুটা আরেকটু উপরে গেল, আবার ফিরে আসবে। তুমি বস্তুটার বেগ আরেকটু বাড়িয়ে দিলে, আরেকটু উপরে গেল, আবার তোমার হাতে ফিরে এলো। আরো জোরে ছুড়ে দিলে, আবার তোমার হাতে ফিরে আসছে। কেন ফিরে আসছে? পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে।
এখন তুমি একটু ভেবে দেখো, যদি তুমি এই ফোর্সটাকে বা ভেলোসিটিটাকে যদি একটু একটু করে বাড়াতে থাকো, তাহলে একটা পার্টিকুলার ভেলোসিটি পাবে যখন তুমি বস্তুটাকে উপর দিকে ছুড়ে দিলে সেটা পৃথিবীর মহাকর্ষ বল অতিক্রম করে মহাকাশে চলে গেল। সম্ভব, অসম্ভব তো কিছু নয়। যে তোমার এইদিকে একটা ফোর্স আছে, যখন তুমি বস্তুটার কথা ভাবছো নিচের দিকে একটা ফোর্স আছে, তুমি এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এটা F1, এটা F2। ইন জেনারেল F1 ইজ মাচ মাচ গ্রেটার দ্যান F2। তাহলে সেক্ষেত্রে বস্তুটাকে যেদিকেই ছোট, যেভাবেই ছোট না কেন, নিচের দিকের বলটা ম্যাক্সিমাম হয় এবং নিচের দিকের বলটা খুব বেশি হয় বলে বস্তুটা আবার ফিরে আসে। কিন্তু এটা তো কখনো মানে অসম্ভব নয় যে F2টাও F1 এর থেকে বড় হতে পারে। তুমি তো কোনো একটা মেশিনের সাহায্যে বস্তুকে ছুঁড়তে থাকছো, যত অনেক জোরে ছোঁড়া যায়, তাহলে অনেক জোরে যদি ছোঁড়া যায় তাহলে একটা পার্টিকুলার ভেলোসিটিতে ছুঁড়লে দেখা যাবে যে F2 ইজ গ্রেটার দ্যান F1। তার মানে কি মহাকর্ষ বল দিয়ে ওই বস্তুটাকে টানা যাচ্ছে না, কারণ উপর দিকের বলটা অনেক অনেক বেশি। তখন সেক্ষেত্রে যে বেগে ছুঁড়লে বা যে ন্যূনতম বেগে ছুঁড়লে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না, পৃথিবীর মহাকর্ষ বল উপেক্ষা করে সে মহাকাশে চলে যায়, সেই ন্যূনতম বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। ইট ইজ দ্য মিনিমাম ভেলোসিটি উইথ হুইচ if an object is thrown from the surface of the earth, শুধুমাত্র আর্থ বলা ভুল, from the surface of any planet, then the object does not get returned to the surface of the earth. That velocity is known as escape velocity। অর্থাৎ ন্যূনতম যে বেগে ছুঁড়লে বস্তুটা পৃথিবীর মহাকর্ষ বল বা মহাকর্ষীয় আকর্ষণ বল উপেক্ষা করে মহাকাশে চলে যায় এবং পৃথিবীতে আর ফিরে আসে না। শুধু পৃথিবী বললেও ভুল হচ্ছে, যেটা বলছিলাম যে যে কোনো গ্রহ বা উপগ্রহের কথাও বলতে পারে, সবারই কিন্তু একটা করে এসকেপ ভেলোসিটি থাকে তার মহাকর্ষ বলের উপর ভিত্তি করে। সেই ন্যূনতম বেগটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এবং পৃথিবী থেকে ক্যালকুলেশন করে দেখা গেছে যদি তুমি কোনো বস্তুকে, ইফ ইট ইজ পসিবল, যে তুমি বস্তুটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই বেগে ছুটতে পারো, মানে তুমি এতটা বেগে ছুটলে যে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার চলে গেল উপর দিকে, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটা আর কখনোই আমার পৃথিবীতে ফিরে আসবে না। ইট উইল লিভ আওয়ার আর্থ। সেই জন্য বলছে না মুক্তি বেগ, বস্তুটা মুক্তি পেয়ে যাবে, পৃথিবীর আকর্ষণ বল থেকে মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, কিভাবে রাশিমালা বের করবো বলে রাখি। এই রাশিমালাটা বের করতে গেলে কিন্তু ক্যালকুলেশন যেটা আছে সেই ক্যালকুলেশনটা কিন্তু কিছুটা ইন্টিগ্রেশন বা সমাকলন আছে, যেটা তোমার ক্লাস 12 এ আছে। সুতরাং ক্যালকুলেশনটা তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমি ধরে নিলাম একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে আছে, অনেক h ধরলাম, একটু অন্য রকমের ধরি। আমি ধরে নিলাম পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে আছে। আচ্ছা, আমি কি করলাম, এই বস্তুটা তার ভর ধরে নিলাম স্মল m, পৃথিবীর ভর ধরে নিলাম ক্যাপিটাল M। তাহলে কোনো একটা অবস্থানে সাপোজ পি বিন্দুতে বস্তুটার উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? g m m বাই x স্কয়ার মহাকর্ষ বল বললাম। এবার তুমি কি চাইছো, এই মহাকর্ষ বল উপেক্ষা করে বস্তুটাকে দূরে সরাতে। আমি এবার কি করছি, যে বস্তুটা পি থেকে কিউ বিন্দুতে সরাচ্ছি, কি পরিমাণ কৃতকার্য করতে হবে। আমি ধরে নিলাম পি থেকে কিউ দূরত্ব হচ্ছে dx, মানে একটা ক্ষুদ্র দূরত্ব সরাতে ওই বস্তুটাকে মহাকর্ষ বলের বিরুদ্ধে, মহাকর্ষ বল তো কাজ করছে, টানছে বস্তুটাকে, যখন পি অবস্থানে আছে এই পরিমাণ মহাকর্ষ বল দিয়ে টানছে। তাহলে এই মহাকর্ষ বলকে উপেক্ষা করে বস্তুটাকে উপর দিকে তুলবো, তাহলে এই মহাকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে আমি dx দূরত্ব সরাচ্ছি। তাহলে ওই মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি dx দূরত্ব সরাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ওই dx দূরত্ব সরাতে কৃতকার্য, work done to move a distance dx কত হবে? f into dx। তাহলে f into dx করলে g m m by x square into dx। আচ্ছা, এবার আমি কি চাইছি, পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশে ছুঁড়ে দিতে। তাহলে এই কৃতকার্যটা হচ্ছে ক্ষুদ্র একটুর জন্য, dx দূরত্ব সরাবার জন্য।
তাহলে গোটাটার জন্য যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে সেই ধরনের ক্ষেত্রে আমাকে সমাকলন করতে হয়। তাহলে এই কৃতকার্যটাকে যদি আমি DW বলি তাহলে মোট কৃতকার্য মানে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে সরাতে কৃতকার্য, সেটা কি হয়, এটা একটা ইন্টিগ্রেশন হয়ে যায়। এই চিহ্নটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা সমাকলন। যখন আমরা একমাত্রিক গতি বলেছিলাম তখন সমাকলন সম্পর্কে একটু আধটু ধারণা দিয়েছিলাম যেটুকু আমার দরকার। ঠিক আছে, বলেছিলাম সমাকলন হচ্ছে অবকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া। আচ্ছা যাই হোক, আমার এখানে খালি একটা ফর্মুলা মনে রাখলেই হবে। তাহলে আমি যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে এটা পড়ে থাকছে জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা নিচে লিখলাম আর, উপরে লিখলাম ইনফিনিটি। কেন নিচে আর কেন লিখলাম, আমার এখানে এটা এক্স, আমি চাইছি বস্তুটা প্রথমে এইখানে থাকবে, পৃথিবী পৃষ্ঠে থাকবে। তাহলে তখন এক্স এর মান কত, এক্স এর মান হয়ে যাচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে বলা হয় লোয়ার লিমিট। আর কোথায় পাঠাতে চাইছি, মহাকাশে। মহাকাশ মানে তার দূরত্ব হচ্ছে, এই চিহ্নটাকে বলে অসীম, ইনফাইনাইট। তাহলে বস্তুটাকে আমি ইনফাইনাইট দূরত্বে পাঠাতে চাইছি, সেই জন্য উপরে লিখলাম ইনফাইনাইট। ঠিক আছে, এবার বলে রাখি 1 বাই জি এম এম টা কনস্ট্যান্ট, তাহলে জি এম এম কনস্ট্যান্ট, তাহলে আমার পড়ে থাকছে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আর ইনফিনিটি। দেখো বুঝতে পারা যাবে, আমি বলেছিলাম মনে করে দেখো যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়া। মানে তুমি যদি বলো ডি ডিএক্স অফ কোনো একটা ফাংশন, এটা মনে করো কি লিখি আমরা এফ ড্যাশ এক্স, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স এটা ইকুয়াল টু হয়ে যাবে এফ এক্স। আরেকটু সহজ করে বলি, কোনো একটা ফাংশন বা অপেক্ষককে ডিফারেন্সিয়েশন করলাম, যেটা পেলাম সেটার ইন্টিগ্রেশন করলে আবার আমি এই ফাংশনটা পাবো। ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এই দিক থেকে এই দিক পাওয়াটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন মনে করো আমাকে যদি বলে ডি ডিএক্স অফ সাইন এক্স দিস ইজ ইকুয়াল টু কস এক্স, এটা তোমরা জানো, কারণ তুমি মনে রাখবে যে ইন্টিগ্রেশন অফ cos x ইট মাস্ট বি ইকুয়াল টু sin x। তারপরে ইন্টিগ্রেশন করছে মানে কি, তোমাকে দেখতে হবে cos x এর ইন্টিগ্রেশন করছি, তাহলে তোমাকে দেখতে হবে কাকে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, কাকে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, sin x, তাহলে sin x হচ্ছে উত্তর। তাহলে এখানে তোমাকে কাকে ইন্টিগ্রেশন করতে হবে, 1 বাই এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে তোমাকে এমন একটা ফাংশন খুঁজতে হবে যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স স্কোয়ার হয়। তুমি মনে করে দেখো যে ডি ডিএক্স অফ 1 বাই এক্স, এটা যদি করো তাহলে তার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে -1 বাই এক্স স্কোয়ার, তাই না? ডি ডিএক্স অফ 1 বাই এক্স সেটা আছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি মাইনাস অফ 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এটা সমান 1 বাই এক্স। তো আমার এখানে মাইনাস সাইনটা নেই, তাহলে মাইনাস সাইনটাকে প্লাস করে দিলাম, এখানে মাইনাস নিয়ে চলে এলাম। তাহলে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, -1 বাই এক্স। তাহলে এখানে -1 বাই এক্স করে দাও, তাহলে এটা পড়ে থাকছে জি এম এম বাই এক্স। লিমিটটা কিন্তু এখনো বসানো হয়নি, লোয়ার লিমিট ছিল আর, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। তাহলে শেষ পর্যন্ত কি আসবে, আমি এটার পর এখানে চলে আসছি। ঠিক আছে, তাহলে এবার বলি লিমিট বসানোর নিয়মটা কি। সব সময় প্রথমে আপার লিমিটটা বসাবে, তাহলে আপার লিমিটের মান বসাও। তাহলে আমার পড়ে থাকছে আপার লিমিট মানে x এর মান ইনফিনিটি, তাহলে x এর মান ইনফিনিটি বসালে কি আসে 0, 1 বাই ইনফিনিটি মানে 0। আচ্ছা মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবে। আচ্ছা লোয়ার লিমিট মানে আর, x এর জায়গায় আর, তাহলে পড়ে আছে মাইনাস জি এম এম বাই আর। এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কৃতকার্যের মান হবে জি এম এম বাই আর। যদি বোঝা না যায় আমি একদম পরিষ্কার বলছি, এই মাঝের স্টেপগুলো দেওয়ার দরকার নেই, তুমি এই লাইন থেকে সরাসরি এই লাইনটা লিখবে। মাঝের যে তিনটে লাইন দেখালাম তোমার এগুলো দেখাবার কোনো দরকার নেই, মানে মুখস্থ করেই তুমি গোটা ব্যাপারটা উত্তর লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ জানতে চাইবে না। বেশ, এবার তুমি খেয়াল করো এটাকে কি পেলাম, এটা হচ্ছে কৃতকার্য। কিসের কৃতকার্য, একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীমে ছুঁড়ে দেওয়ার জন্য কৃতকার্য হচ্ছে ওই জি এম এম বাই আর, তাই তো? এবার তুমি মেকানিক্সে পড়েছিলে যে কৃতকার্য মানেই হচ্ছে গতিশক্তির পরিবর্তন।
work done that is equal to change in kinetic energy, গতি শক্তির পরিবর্তন। আচ্ছা, এবার তুমি একটা ভাবো যে ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে ভিই বেগে ছুঁড়েছিলে, যেটা মুক্তিবেগ বলছি, ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছোড়া হয় সেটাই মুক্তিবেগ। আর মহাকাশে যখন পৌঁছাবে তখন তার বেগ কি হবে? তখন তার কোনো বেগ হবে না, মহাকাশে ছুঁড়ে যেখানে পৌঁছাবে তখন তার বেগ শূন্য হয়ে যাবে। তার মানে মহাকাশে পৌঁছাবার পর তার গতিশক্তি শূন্য। তাহলে গতিশক্তির পরিবর্তন কত? হাফ এম ভিই স্কোয়ার মাইনাস জিরো। আর কৃতকার্য কত? জি এম এম বাই আর। তাহলে আমি করতে পারি ভিই স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু জি এম বাই আর, স্মল এমটা কেটে যাচ্ছে, তাহলে ভি এর মান হয়ে যাচ্ছে রুট ওভার 2gm বাই আর। এবং gm ইকুয়াল টু যদি জি আর স্কোয়ার বসাই 2gr স্কোয়ার বাই আর। কি করে বসালাম? এই যে এটা করেছিলাম g ইকুয়াল টু gm বাই আর স্কোয়ার, তাহলে সেখান থেকে gm ইকুয়াল টু gr স্কোয়ার, এই জিনিসটা আমরা করেছি আগে। তাহলে ফাইনালি আমি পাচ্ছি v ইকুয়াল টু রুট ওভার 2gr। সব রাশির মানগুলো যদি বসিয়ে দাও, পৃথিবীর জন্য এটা পড়ে থাকবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি আমি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়তে পারি, তাহলে সেই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এবং তুমি খেয়াল করে দেখো, এখানে যে এক্সপ্রেশনটা পেয়েছি মুক্তিবেগের, সেই মুক্তিবেগের এক্সপ্রেশনে কোথাও কিন্তু বস্তুর ভরের কথা উল্লেখ নেই, এখানেও নেই, এখানেও নেই, এটা পৃথিবীর ভর। তার মানে কি, তোমার একটা ছোট পাথরকে যদি মুক্তি দিতে যাও, মানে তুমি এমন ভাবে একটা ছোট পাথরকে ছুঁড়তে চাইছো যাতে পাথরটা না ফিরে আসে, সেটার জন্য মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আবার যদি একটা বড় পাথর, বিশাল বড় পাথর, সেটাকেও তুমি যদি মুক্তি দিতে চাও, মানে পৃথিবী যেন ফিরে না আসে করতে চাও, তাহলেও কিন্তু তার মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং বস্তুর আকার বা বস্তুটা কতটা ভারী তার উপর কিন্তু মুক্তিবেগ নির্ভর করছে না। পৃথিবী পৃষ্ঠ থেকে সকল বস্তুর যে কোনো বস্তুই তোমার মানে ছুঁড়ে দাও এবং সেটাকে তুমি যদি পৃথিবীতে না ফিরে পেতে চাও, তাহলে কিন্তু ওই বেগটা হয়ে যাচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আরেকটা ব্যাপার খেয়াল করো, দিকের উপর কিন্তু নির্ভর করছে না, মানে তুমি একদম লম্বভাবেই ছুটতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি একটু কম বেগেও কম কোণ করেও ছোড়ো, তাহলেও কিন্তু তোমার মুক্তিবেগের মানটা হয়ে যাবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে শর্ট কোশ্চেন আছে কিরকম দেখো, বলছে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে এম এর কোন ঘাতের উপর নির্ভর করে। চারটা অপশন দেবে, এম এর ঘাত 0, এম এর ঘাত 1, এম এর ঘাত -1, আর সাপোজ এম এর ঘাত দিয়ে দিল হাফ। সবাই ভুল করে এটা দিয়ে দেয়, তা কিন্তু নয়, বস্তুর ভরের উপর তো নির্ভরই করে না। তাহলে সেক্ষেত্রে মনে রাখবে মুক্তিবেগ বস্তুর ভরের যে ঘাতের উপর নির্ভর করে সেটা হচ্ছে 0, m⁻0 মানে 1। ঠিক? বেশ, মুক্তিবেগ একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল। আচ্ছা, নেক্সট আলোচনা করব, খুব সিম্পল দুটো প্রবলেম আলোচনা করব। এক হচ্ছে যে তোমরা খেয়াল করেছো যে মহাকাশে, বা তুমি মনে করো কোনো মহাকাশ যানে যেটা মহাকাশে চলে গেছে, সেখানে দেখবে যে মহাকাশচারীরা আছে তারা কিরকম একটা হাওয়ায় ভাসছে। ঠিক আছে? তারা কিরকম একটা হাওয়ায় ভাসছে, হাওয়ায় ভেসে ভেসেই সব কাজগুলো করছে, আজ পাখিদের মতো উঠছে। কেন এটা হয়? মানে প্রশ্নটা হচ্ছে যে কোনো কৃত্রিম উপগ্রহে, প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহে মহাকাশচারীর ভারহীনতার কারণ কি? মানে সে অ্যাজ ইফ কোনো ওয়েট ফিল করে না, তাই না? কেন এটা হয়? যখনই মহাকাশে পৌঁছে গেল বা কৃত্রিম উপগ্রহে পৌঁছে গেছে যেটা ঘুরছে, তো সে কোনো ওজন অনুভব করে না কেন? মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ, আর এখানে মনে করো একটা কৃত্রিম উপগ্রহ আছে, এখানে মনে করো এক ব্যক্তি আছে, সে কোন রকমের ওজন অনুভব করে না কেন সেটা এক্সপ্লেন করতে চাইছি। কৃত্রিম উপগ্রহে ভারহীনতার কারণ, রিজন ফর ওয়েটলেসনেস, ওয়েটলেস, কোনো ওয়েট ফিল করে না। আচ্ছা, আমি এবার সিম্পলি ভাবি কেউ একটা কি হচ্ছে, আমি ধরে নিলাম এরকম একটা কৃত্রিম উপগ্রহ আছে এবং আমি ধরে নিলাম দিস ইজ ভেরি ক্লোজ টু আওয়ার আর্থ। আচ্ছা, এই অবস্থায় ব্যক্তির ওজন নিচের দিকে কাজ করবে,
আর মেঝে যে প্রতিক্রিয়া দেবে সেটা হচ্ছে আর। আচ্ছা এখানে আর নেব না, কারণ আরটা তো পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে নেওয়া হয়। আমি এখানে নর্মাল রিঅ্যাকশনটাকে এন বলছি, দুটো আর মিশে যাবে আদারওয়াইজ। তাহলে আমি বলতে পারি এখানে দুটো বল কাজ করছে। একটা হচ্ছে ওই উপগ্রহের মেঝের ওপর ব্যক্তির ওজন, আর এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এটা থাকবেই যে মেঝে কর্তৃক, মেঝেই বলছি আমি, কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের মেঝে কর্তৃক ব্যক্তির উপর প্রতিক্রিয়া। তাহলে ব্যক্তি কোনটা ফিল করছে? এটা। তাহলে আমাকে দেখাতে হবে n ইকুয়াল টু 0। n ইকুয়াল টু 0 যদি দেখাতে পারি তাহলে আমি বলতে পারি ব্যক্তির ওপর প্রতিক্রিয়া হচ্ছে 0, ব্যক্তি কোনো ওয়েট ফিল করবে না। আচ্ছা এবার যদি আমি ইকুয়েশন অফ মোশন লিখতে চাই, এ তো বৃত্তপথে ঘুরছে। আমি বলেছিলাম বৃত্তপথে ঘুরলে তার উপর একটা অভিকেন্দ্র বল কাজ করে, এবং অভিকেন্দ্র বলের কনসেপ্টটা আসছে কোত্থেকে? আমরা বলি যে বৃত্তপথে ঘোরার সময় কেন্দ্র বরাবর যেটা লব্ধি বল, দ্য রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। এইভাবে আমরা করে থাকি। তাহলে কেন্দ্র বরাবর মোট বল কত? এখানে কেন্দ্র মানে কি? পৃথিবীর কেন্দ্র, কারণ পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে কৃত্রিম উপগ্রহটা ঘুরছে। আমি উপগ্রহটাকে স্থাপন করলাম, তারপরে ওর যে ঘূর্ণন, সেই ঘূর্ণনটা কিন্তু ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আওয়ার আর্থ। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি লব্ধি বল টুয়ার্ডস দ্য সেন্টার, পৃথিবীর কেন্দ্র অভিমুখে লব্ধি বল হচ্ছে mg মাইনাস n। এটা কার সঙ্গে সমান হবে? এটা সমান হয়ে যাবে অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হয়ে যাবে mg স্কয়ার বাই r। ঠিক আছে? এখানে কেন আমি ক্যাপিটাল আর নিলাম কেন? তার কারণ হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি দ্য স্যাটেলাইট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার আর্থ। ভেরি ক্লোজ টু আওয়ার আর্থ হলে আমরা এই ধরনের একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, r প্লাস h ইজ অলমোস্ট ইকুয়াল টু r। বুঝছে? আচ্ছা তাহলে এখান থেকে আমি n বের করব। তাহলে n ইকুয়াল টু করে থাকছে mg মাইনাস mg স্কয়ার বাই r। বুঝছে? এবার বেগ, তুমি বেগের রাশিমালা করেছো, দ্যাট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার r, তার বেগের রাশিমালা হচ্ছে √gr। তাহলে √gr এটা হয়ে গেল m বাই r, এটা হয়ে যাচ্ছে √gr হোল স্কয়ার। তাহলে এটা পুরো থাকছে mg মাইনাস m বাই r ইনটু gr। r আর কেটে যাচ্ছে, দেখো পুরো থাকছে mg মাইনাস mg, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারি যে কোনো মহাকাশচারীর উপর যেটা লম্ব প্রতিক্রিয়া আমরা বলে থাকি, নর্মাল রিঅ্যাকশন, দ্যাট ইজ অলওয়েজ 0। এবার যেহেতু মেঝে কর্তৃক কোনো রকমের প্রতিক্রিয়া সে অনুভব করে না, সুতরাং তার মনে হবে অ্যাজ ইফ তার কোনো ওজন নেই। ঠিক আছে? আর একটা ছোট্টখাট্ট প্রবলেমই বলতে পারো, সেটা নিয়ে আলোচনা করব। যে একটা বস্তুকে তুমি উপর দিকে ছুঁড়ে দিলে, তাহলে সেই বস্তুটা, এই হচ্ছে আমাদের পৃথিবী, তুমি বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে দিলে, বস্তুটা উপর দিকে উঠতে লাগলো, এবং উঠতে উঠতে কি হবে? একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর, সাপোজ x বা h উচ্চতা যাওয়ার পর কি হবে? বস্তুটার বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। বেগ শূন্য না হলে সে তো উঠতেই থাকবে, তাই না? তো একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর বেগ শূন্য হবে, তারপর সে আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে। এখন প্রশ্ন বলছে এরকম যে বস্তুটাই কেন ফিরে যাবে? Why the object will return to our earth? Why earth will not go to the object? মানে আমি একটা এখানে প্রশ্ন যেটা বলতে চাইছে যে পৃথিবী বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, নো ডাউট। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, বস্তুটাও পৃথিবীকে আকর্ষণ করছে, এবং সেই বলটাও কিন্তু F। এমন নয় যে এটা 5 নিউটন, এটা 2 নিউটন, সমান বলে আকর্ষণ করছে। তাহলে দুজন দুজনকে সমান বল দিয়ে আকর্ষণ করছে, তাহলে বস্তুটাই কেন পৃথিবীর দিকে ছুটে আসবে? পৃথিবী কেন বস্তুর দিকে ছুটে যাবে না? আশা করছি প্রশ্ন বোঝা গেছে। কিভাবে ব্যাখ্যা করব? আচ্ছা এইচ না দিয়ে স্মল, আমরা যেটা করছিলাম স্মল আর দিয়েই থাক। স্মল আরটা হচ্ছে এটার কেন্দ্র থেকে ওটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। মনে করো এটা হচ্ছে কেন্দ্র, সাপোজ ও, আর এটা হচ্ছে মনে করো পি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমি প্রথমত বের করি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত। দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে যাবে জি এম এম বাই আর স্কয়ার, যেখানে এম হচ্ছে আমি ধরে নিলাম পৃথিবীর ভর, আর স্মল এম হয়ে যাচ্ছে বস্তুর ভর, রাইট?
তাহলে এখন যদি আমি পৃথিবীর ত্বরণ বের করি, কত হবে? F বাই পৃথিবীর ভর, তাই না? পৃথিবীর ত্বরণ যদি আমি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে পৃথিবীর ভর দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কত করে থাকছে দেখো, gm বাই r স্কয়ার, এই যে mটা কেটে গেল। আর যদি বস্তুর ভর অ্যাক্সেলারেশন বের করতে চাই পার্টিকেল, তাহলে সেটা হয়ে যাবে f বাই m, তাহলে এটা হয়ে যাচ্ছে gm বাই r স্কয়ার। তাহলে এবার যদি আমি দুটোর কম্পেয়ার করি, তাহলে পার্টিকেল ডিভাইডেড বাই a অফ r, তাহলে এটা পড়ে থাকছে gm বাই r স্কয়ার, এটা পড়ে থাকছে gm বাই r স্কয়ার, এটা ক্যাপিটাল M, এটা স্মল m, তাহলে m বাই m হয়ে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস দেখো, m ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল m, এটা প্রায় 10 টু দি পাওয়ার 24 কেজি অর্ডারের, আর এটা যেটা m এর কথা বলছো সেটা 1 কেজিও হয়তো নয়, আমি কি বলছি, তাহলে কতটা বেশি? অনেক অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমি পেয়ে যাব ap ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এই, তাহলে বস্তু কণার অ্যাক্সেলারেশন পৃথিবীর অ্যাক্সেলারেশন তুলনায় অনেক 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 বেশি। সেজন্য সবসময় বস্তুই পৃথিবীর দিকে অগ্রসর হয়, পৃথিবী কখনো বস্তুর দিকে অগ্রসর হয় না। এই কোশ্চেনটা কিন্তু যদিও খুব সহজ আলোচনা, পরীক্ষায় কিন্তু এসেছে।